প্রথমে সরি বলে নিচ্ছি আপনাদের এত লম্বা সময় অপেক্ষা করানোর জন্য। এমনটা যেন আর না হয় ট্রাই করব, প্লিজ রাগ করেন না। আমার সঙ্গেই এমনটা হয়, শালা এত ট্রাই করি ভিডিও দেওয়ার জন্য, হয় না। যাক, তো আমরা যখন সাউথ মুভি দেখা শুরু করেছি তখন কিছু কিছু ভালো মানের অভিনেতারা অভিনয় প্রায় ছেড়েই দিয়েছিল, যাদের মাঝে একজন হলেন চিরঞ্জীবী বস। আপডেট মুভি ছাড়া তার খুব কম মুভি আমার দেখা হয়েছে। আজকে তারও একটা নতুন মুভি নিয়ে কথা বলতে চলেছি। মুভিটা দেখার সময় আমি লক্ষ্য করলাম তার যেমন স্টাইল, যেমন সোয়াগ, রামচরণ বসুরও প্রায় তেমনই। বাপ ছেলের মাঝে বেশ মিল রয়েছে। তো আজকের মুভিতে চিরঞ্জীবী বসের সঙ্গে নয়নতারা ম্যাডাম রয়েছে, যারা দুজনেই ভালো মানের অভিনেতা অভিনেত্রী। কাহিনী তাদের ঘিরেই চলবে, অ্যাকশনের সঙ্গে ড্রামা কথা বলবে। ফ্যামিলি ড্রামা টাইপ মুভি, তাই কোনো ধরনের আজে বাজে সিন নেই। সো সবাই মিলে এনজয় করতে পারবে, নো প্রবলেম। বেটার সাউন্ড পেতে শান্ত পরিবেশে মুভিটা এনজয় করুন, ভালো লাগবে। মুভির সিন শুরু হয় সেন্ট্রাল হোম মিনিস্টার নিতিন শর্মার ফোনের আওয়াজে ঘুম থেকে লাফিয়ে ওঠা নিয়ে। ফোন রিসিভ করলে ওপার থেকে জায়েদ খান তাকে হুমকি দেয় সে তাকে ছাড়বে না, কারণ তার অর্ডারে পুলিশ তার ভাইয়ের এনকাউন্টার করেছে। এমন হুমকি তাকে বেশ কয়েকদিন হলেও দেওয়া হচ্ছে। এবার খানিকটা সিরিয়াস মনে হচ্ছিল, তাই মিনিস্টার টেনশনে পড়ে যায়, ঘাবড়ে যায়। সে তার অ্যাডভাইজার কাম সিকিউরিটি হেড, একমাত্র ভরসার লোক শঙ্কর প্রসাদের খোঁজ করতে থাকে। তার জন্য ব্যস্ত হয়ে যায়, তাকে তাড়াতাড়ি আসতে বলে। সে তাকে ছাড়া শান্তি পাচ্ছে না। একজন বলে, স্যার আপনার জন্য সবাই অপেক্ষা করে, আপনি তার জন্য ব্যস্ত হচ্ছেন। কে সে? এখানে তিনটা চামচা, দিদিকে তো চেনেনি, ক্যাথরিন তৃষা, এখানে জওয়ালা, তার সঙ্গে নারায়ণা ও মুস্তফা, যারা শঙ্কর প্রসাদের সহকারী। বসের গুণগান গাইতে শুরু করে, সে কেমন, এটা সেটা। আর একটু একটু করে এখানে এন্ট্রি করায় মুভির লিড ক্যারেক্টার, বয়সকালেও যার স্টাইল আর সোয়াগ কম হয়নি, রামচরণের বাবা সুপারস্টার চিরঞ্জীবী বস, অর্থাৎ শঙ্কর বারা প্রসাদের। সবাই তাকে প্রসাদ বলে ডাকে, আমরাও তাই ডাকবো। কেমন? তো প্রসাদ তার মায়ের সঙ্গে থাকে। ছেলে হলে কি হবে, বাড়ির সব কাজ সেই করে। রান্না থেকে শুরু করে টিভিতে বসে বসে মায়ের সঙ্গে সিরিয়াল দেখে কান্না করা, সবকিছু। এই সবকিছু ঠিকঠাক রেখে আবার টাইম মতো অফিসে যাওয়া। তো সেই জন্যই বের হচ্ছিল। আন্টি ডেকে বলে, বেটা শোন, যেমন বাহির থেকে খুশি থাকা আমায় দেখাস, তেমন ভিতর থেকেও যেন এতটাই খুশি থাকিস, ঠিক আছে? প্রকাশ আবার মজা করে অফিসের জন্য বের হয়, আর এবার ক্যামেরা বসকে হিরো হিসেবে সামনে নিয়ে আসে। বাড়িতে খুব সাধারণভাবে থাকে, কিন্তু অফিসে সে খুব কড়া। তার আলাদা নাম আছে, ফেম আছে। ইন্টেলিজেন্স অফিসারদের মাঝে সে খুব পপুলার, যে সে কোনো কেস হারে না, বা সে যার আন্ডারে থাকে তার কোনো চিন্তা থাকে না। অফিসে চলে আসে, বসের সঙ্গে দেখা করে। কি হয়েছে জানতে চাইলে মিনিস্টার বলে তার একটা মিটিং আছে অমুক জায়গায়, কিন্তু সে যেতে পারছে না জায়েদ খানের ভয়। প্রকাশের এগোতে লাগে, সে থাকতে তাকে কেন চিন্তা করতে হবে? স্যার আপনার আমার উপর কি ভরসা নেই? আমি সব দেখে নিব, কেন টেনশন করছেন? প্রকাশের কথা শুনে মিনিস্টার মিটিং এর জন্য বের হয়। একটু পর সে জায়গাতে চলে আসে। গাড়ি থেকে নামার পর প্রকাশ বলে, স্যার বললাম না আমি থাকা অবস্থায় একটা ফুলের টোকা আপনার গাড়িতে পড়বে না। এই বলতে না বলতেই পেছনে একটা গাড়ি উড়ে যায়। আরো কিছু বুঝবে তার আগে স্মোক এসে তাদের ধরে নিয়ে যায়। সবাইকে বেঁধে ফেলা হয়েছে, জায়েদ খানের লোক ধরে নিয়েছে। মিনিস্টার প্রকাশের দিকে তাকিয়ে আছে, মানে সে বললো একটা আর হলো এটা কি? প্রকাশও কিছু বলছে না। তার সহকারীরা তাকে দোষ দিতে থাকে, সে কেন চুপ করে আছে। কমেডির নামে এখানে লম্বা একটা ফালতু আলাপ চলে। একটু পর জায়েদ খান সেখানে আসে। মিনিস্টারের কারণে জায়েদ খানের ভাই মারা গেছে, তাই সে তাকে টার্গেট করে। প্রকাশের লুক দেখে মনে হচ্ছিল সে এতক্ষণ এরই অপেক্ষা করছিল। জায়েদ খান মিনিস্টারকে সাইজ করতে এগিয়ে যায়, তুম করে চালিয়েও দেয়। মিনিস্টার মনে করে সে শেষ, কিন্তু না, কাহিনী উল্টো। মানে বস এবার তার অ্যাকশন শুরু করেছে। কিভাবে কি হলো দেখাতে পেছনে এনে দেখায় কাকা কিভাবে তার থেকে বাটুলটা কেড়ে নিল। কিন্তু আমার কথা হলো, বাটুল দিয়েই তো রশিটা ছিঁড়ে নিল, তাই না? তাহলে বুলেটটা গিয়ে কোথায় লাগলো? আর বুলেট দিয়ে এভাবে মোটা রশির বাঁধন খুলে গেল। যাক, এরপর অস্থির স্টাইলে ফাইট চলে, একদম টিপিক্যাল অ্যাকশন সাউথ মুভির মতো। কাকার মারামারি দেখে আপনাদের যেমন মজা লাগছে, মিনিস্টারও তেমন অবাক। বাপরে, এ তো সেই লম্বা মারামারি চলে। কাকা সবাইকে সাইজ করে দেয়। তার কাজ দেখে মিনিস্টার আরো খুশি, জড়িয়ে ধরে প্রকাশকে ধন্যবাদ জানায়। কাট টু নেক্সট সিন, মিনিস্টারের বার্থডে পার্টিতে। সবাই জাস্ট হা করে দাঁড়িয়ে আছে বলে মিনিস্টার বলে, এমন মরার বাড়িতে আসা পরিবেশে কি পার্টি হয়? আমি কেক কাটবো না। কাকা তো আছে এন্টারটেন করতে। স্যার এটা কোনো ব্যাপার হলো? আমি আপনার মুড ঠিক করে দিচ্ছি। মাস্টার বাজাও। মিউজিক শুরু হয়, বাই নাচতে শুরু করে। নাচুক, সে নাচতেই পারে, সে অধিকার তারা আছে। আমরা না হয় এই ফাঁকে একটু বড়ি বিক্রি করি, কি বলেন আপনারা? আপনারা জ্ঞানী মানুষ, এসব কথা কান দিতে হবে না, ঠিক আছে? পারলে এই ফাঁকে না হয় হাতের কাজ সেরে নিন। তো কথা বলছিলাম এমন একটি বুক মেকার অ্যাপ সম্পর্কে, পিএসজি এবং সিরিয়া যার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই মামা উপার্জন করতে পারবেন। সেই সাথে পেতে পারেন BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো নগদ পুরস্কার জেতারও সুযোগ। আপনি বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই সে ধনগুলো তুলতে পারবেন। পাচ্ছেন 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা। রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা দিক নির্দেশনাগুলো ফলো করুন। আর আমার প্রচার কোড CNA99 ব্যবহার করে প্রথম ডিপোজিটে পান 24,000 পর্যন্ত বোনাস। Wish you very all the best.
তবে যত বোনাচারের কথা বলো না কেন, যেহেতু ফাইন্যান্সিয়াল রিস্ক এর সঙ্গে জড়িত, তাই মাথাটা আপনাকে খাটাতে হবে, তাই বুঝে শুনে। অকারি শেষ, নাচাগানাও শেষ, বাট গানের পরিবেশটা এখনো নর্মাল হয়নি। সামনে দুইটা বাচ্চাকে নাচতে দেখে প্রকাশের কি যে হয়, সে অবাক হয়ে চেয়ে থাকতে শুরু করে, আর দেখতে দেখতে স্যাড হয়ে যায়। ব্যাপারটা কি, সে স্যাড কেন হলো জানতে মিনিস্টার বসে পড়ে তার কি হলো, সে কেন হুট করে এমন স্যাড হয়ে গেল। প্রকাশ বলতে চায় না, তার কষ্টের কথা মনে পড়েছে। মিনিস্টার বলে, একটু ডাবের পানি মারো বেটা, তারপর বলো কাহিনী কি। প্রকাশ স্টাইল মেরে ডাবের পানি রেডি করে পেগ মারে, তারপর বলে, স্যার আমাদের এখানে সব থেকে রিচ বিজনেস ওমেন কে? মিনিস্টার বলে, শশী রেখা। প্রকাশ বলে, সেই তো আমার বউ স্যার। মিনিস্টার চমকে ওঠে, কি? এন্ট্রি করায় মুভির অন্যতম লিড ক্যারেক্টার লেডি সুপারস্টার নয়নতারা ম্যাম অর্থাৎ শশী রেখার সঙ্গে তার বাবা জেভিয়ার, ইন্ডিয়ার বিখ্যাত বিজনেস ওয়েমেন, যাকে বেস্ট বিজনেস ওয়েমেন হিসেবে 3 বার পুরস্কার দেওয়া হয়েছে, যে কোটি কোটি টাকার বিজনেস একা সামলায়। মিনিস্টার বলে, সেই শশী রেখা তোমার বউ? প্রকাশ বলে, জি স্যার, কিন্তু ডিভোর্স লেটার পাঠিয়েছে। এখানে আমার কথা হলো, একজন মিনিস্টার যাকে পার্সোনাল অ্যাডভাইজার হিসেবে অ্যাপয়েন্ট করেছে, সে তার ব্যাপারে এইটুকু জানে না সে বিবাহিত কিনা। যাক, তাদের ব্যাপার, আমরা মাথা না দিই। মিনিস্টার তার ব্যাক স্টোরি শুনতে চায়, যে তার মতো একটা মেয়েকে সে কি করে বিয়ে করলো, আর কোয়েও যদি থাকে তাহলে আবার ডিভোর্স কেন হলো। প্রকাশ তার স্টোরি শুরু করে, আর সিন চলে আসে 10 বছর পেছনে মুম্বাই। সে সময় প্রকাশ সবে ইন্টেলিজেন্স অফিসার হিসেবে একজন সিনিয়র অফিসারের কাছ থেকে ট্রেনিং নিতে তাকে জয়েন করে। সেই অফিসারের আবার অভ্যেস বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করা। তার কাছে যে বিয়ের ইনভিটেশন আসে সে সেখানেই যায়। তো সেই অফিসারের সঙ্গে প্রসাদ একটা বিয়ের অনুষ্ঠানে আসে। অফিসার বলতে, প্রকাশ বিয়ে বাড়িতে এসেছো, তোমার জন্য একটা মেয়ে দেখে নাও, নয়তো পরে আর সুযোগ পাবে না। ছেলে নজ্জা পায়। স্যার কি যে বলেন না। এর মাঝে প্রকাশের নজর পড়ে এদিকে, হা করে চেয়ে থাকে। তার চেয়ে থাকা দেখে অফিসার লক্ষ্য করলে দেখে বেশ কয়েকজন মেয়ে, তার মাঝে শশী রেখাও রয়েছে। প্রকাশকে বলে, বেটা ওই সবগুলো মেয়ের মাঝে সব থেকে যে সুন্দর তার দিকে তাকাস না, ওর দিকে ভুলেও তাকাস না। জানিস ও কে? ইন্ডিয়ার সব থেকে বড় বিজনেসম্যানের বেটি শশী রেখা, যার বিয়েতে আমরা এসেছি। প্রকাশ সরি বলে, সে বুঝতে পারেনি। সরি স্যার, সরি। কিন্তু মেয়ে খুব সুন্দর, নজর ফেরাবে কি করে? শশী রেখার বিয়ে হচ্ছে এই ভাই সাহেবের সঙ্গে, যেহেতু বড় বড় মানুষ সবার সঙ্গে আলাপ পরিচয় হচ্ছে। প্রকাশ তার দিকে তাকিয়ে আছে, যে এত সুন্দর একটা মেয়ে। কিছুক্ষণ পর যখন শশী রেখার নজর পড়ে, দেখে ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। ইশারায় কথা শুরু হয়। প্রসাদ জিগায়, তার মন খারাপ কেন? দিদি বলে, তার ভালো লাগছে না। প্রসাদ বলে, তাহলে বিয়ে করছো কেন? দিদি বলে, তার বাপের পছন্দ। প্রসাদ বলে, ছেলে তো সুন্দরই। দিদি বলে, চেহারা সুন্দর, কিন্তু বাকি সব খারাপ। আরো কথা হবে, ডাক আসে, এখন এঙ্গেজমেন্ট হবে। স্টেজে উঠতে লাগতে শেষে একটু পরিচিত লাগে বলে হাত বাড়িয়ে দেয়। বলতে হাত না ধরে সে হাসতে থাকে। উপর থেকে বলে, তুমি যেটা পরে আছো অনেক দামি লেহেঙ্গা শশী, তোমার ধ্যান দেওয়া উচিত। ছেলে রিং বের করতে লাগে। শেষে ইশারা করে প্রসাদকে, দেখেছো, এই জন্য বললাম শুধু চেহারায় আছে। প্রসাদ বলে, আসলেই তাই। রিং পরাতে যাবে, শেষে তার রূপে ফেরে। চটকানা মারায়। গাধা, কোনো মেয়ে পরিচিত লাগলে তাকে থামাতে হয়, হাত ধরতে হয়, তাকে নিয়ে মজা নিতে হয় না। আমি করবো তোকে বিয়ে, চল ফুট। তা বাবা বলে, বেটি এসব কি? বাবা, ওকে আমার একটুও পছন্দ না, 1 সপ্তাহ হলো দেখছি, ও তো সহ্য করার মতো নয়। মেয়েদের বুঝতে হয় গাধা, চল হ্যাট বলে সে চলে যায়। সবাই হা চুপ করে আছে, কিন্তু প্রসাদ তালি দিতে লাগে, সে ঠিক কাজ করেছে। শশী লক্ষ্য করে, যাক এতগুলো মানুষের মাঝে এই ছেলেটাই বুঝলো। এর কয়েকদিন পর প্রসাদ অফিসারের সঙ্গে তামিলনাড়ুতে আসে আরেকটা বিয়ে খেতে। সেখানেও দেখা হয় শশীর সঙ্গে। আবার ইশারায় হাই হ্যালো হয়। প্রসাদ বলে, সে বিয়ে করেনি নাকি? শশী বুঝাই, না, অমন গাদাকে সে কখনো বিয়ে করবে না। সেখানে প্রসাদের শশীকে আরো ভালো লেগে যায়। তার আবার কিছুদিন পর কেরালা যায় বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে। সেখানেও শশীর সঙ্গে দেখা হয়ে যায়। এগুলো কোনো কথা বাড়ে? ইশারা চলছে, ধুম করে দুজনের নৌকা টক্কর খায়, দুজনে এক হয়। আর এখানে শেষে প্রথম কথা বলে প্রসাদকে, তুমি কি আমাকে বিয়ে করবে? প্রসাদ আমাদের মতোই অবাক, কি বলে এই মেয়ে? শশী বলে, তার বিয়ের দিনে সবার মাঝে সে তাকে নোটিস করেছিল, তার সিদ্ধান্তে সে খুশি হয়েছিল, তার মানে তার ভাবনা তার মতোই, তাই তাকে প্রস্তাব দেয়। ভালো লেগেছে, বারবার দেখা হচ্ছে। ছেলের মনে তো লাড্ডু ফুটছে, সে কি আর না করতে পারে? মিয়া বিবি রাজি, তো একটু চুলকানি না হলে হয়? চুলকানি শুরু হয়, যার মাধ্যমে কিছুদিন তাদের ঘোরাফেরা দেখানো হয়। শেষে গিয়ে তার বাপকে প্রসাদের ব্যাপারে বলে। অবভিয়াসলি সে রাজি হবে না, কারণ কই সে আর কই প্রসাদ। শেষে বাপের সম্পদের পরোয়া না করে সবকিছু ছেড়ে ছুড়ে প্রসাদের কাছে চলে আসে। কোর্ট ম্যারেজ করে নাই, সবকিছু খুব সুন্দরভাবে পার হতে লাগে, দুজন খুব ভালো সময় কাটাতে লাগে। বিয়ের 3 বছর পর জেভিয়ার মানে প্রসাদের শ্বশুর শশীকে ফিরে নিতে আসে। শশী 2 বাচ্চা নিয়ে ভালোই ছিল, তাই যেতে চায় না। জেভিয়ার প্রসাদকে কনভিন্স করার চেষ্টা করে যে শশী অনেক ট্যালেন্টেড একটা মেয়ে, বিজনেস নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু এখানে তার ট্যালেন্টটা ওয়েস্ট হচ্ছে, কেননা সে তাকে ফিরে নিয়ে যাক। প্রসাদ চিন্তা করে, তাই তো, সে তার জন্য সবকিছু ছেড়ে এসেছে, একবার তো তাকে তার কাজে হেল্প করা উচিত। বউকে কনভিন্স করে বাচ্চাদের নিয়ে প্রসাদ চলে আসে শ্বশুর বাড়ি। বাড়ি দেখে তো তার মাথা ঘুরে যায়। বাড়ি নয় যেন রাজমহল। খুব ধুমধাম করে প্রসাদকে জামাই আদরে বরণ করা হয়, খাবার দাবার সবকিছু খুব ভিআইপি। অফিসে নিয়ে তাকে বিজনেস দেখার দায়িত্ব দেওয়া হয়। কিছুদিনের মাঝে তাকে কোম্পানির সিইও বানানো হয়। প্রসাদ খুব খুশি, মন দিয়ে কাজ করতে থাকে। তার কাজে সবাই খুশি, শ্বশুরও। কিন্তু তার প্ল্যান ছিল ভিন্ন। যখন দেখলো প্রসাদ সামনের দিকে এগোচ্ছে, বুড়ো তার চাল চালে। কি? সে প্রসাদকে বলে, বেটা তুমি তো অফিস ভালোই সামলাচ্ছ, কিন্তু ওদিকে বাড়ি সামলানো যাচ্ছে না, সবাই যার যার মতো কাজ করছে। শশী রেখা তো এখানে আছেই, কেননা তুমি বাড়িটা সামলাও, বাচ্চারাও খুশি হবে। প্রসাদ মনে করে, শ্বশুর তো ঠিকই বলেছে, নিজের কাজ করলেই তো হলো, বাড়ি হোক আর অফিস। সে অফিস ছেড়ে বাড়ির কাজ করতে লাগে। তো বাড়ি সামলাচ্ছে প্রসাদ আর অফিস সামলাচ্ছে শশী।
সময়ের সঙ্গে সঙ্গে প্রসাদ কাজের লোকদের সঙ্গে মিশতে মিশতে কাজ করতে করতে নিজের অবস্থানের ব্যাপারেই ভুলে যায়। মনে হয় যেন সেও এই বাড়ির কাজের লোকদের মাঝেই একজন। বুড়ো রোজ কোনো না কোনো বাহানায় বাচ্চাদের সঙ্গে বেশি সময় কাটাতে লাগে, বাপের থেকে দূরে রাখে। ওদিকে দুনিয়ার সব কাজ মিটিং ফিটিং দিয়ে শশীকে বিজি করে রেখেছে। এভাবে সময় যেতে থাকলে প্রসাদের খুব খারাপ লাগে। প্রসাদ শশীর সঙ্গে কথা বলতে চায় সেই ব্যাপারে, শশীর যেন কথা বলার সুযোগও নেই। দুজনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। মানে শ্বশুর ইচ্ছে করে তাদের মাঝে ঝামেলা বাঁধাচ্ছে যেন দুজন ঝগড়া করে আলাদা হয়ে যায়। প্রসাদ শ্বশুরের চাল বুঝতে না পারে শশীর সঙ্গে যতই কথা বলার চেষ্টা করে শশী ততই রেগে যায়। সে কাজে এতটা ডুবে যায় যে তাদের বিবাহিত লাইফের কথা ভুলেই যায়। প্রসাদ যখন সেগুলো মনে করিয়ে দিতে লাগে শশী বলে, আমি কি এখানে আসতে চেয়েছিলাম? তুমি তো এনেছো জোর করে। এখন যখন আমি কাজ করছি তো তোমার সমস্যা হচ্ছে। এভাবে দুজন ঝগড়া করতে লাগে। হাজবেন্ড ওয়াইফ হয়তো নিজেদের মাঝে ঠিক করে নিত, কিন্তু বুড়ো মাঝে এসে ঘি ঢালতে থাকে। বেটা, ও তো কাজই করছে, তুই কেন ঝামেলা করছিস? মেহমান এসেছে, যা একটু কফির ব্যবস্থা কর। কেমনটা লাগবে? বাড়ির জামাইকে বলছে কফি আনতে, চাকর বানিয়ে রেখেছে বুড়ো। দাদার মেজাজ খারাপ হয়ে যায় আর সবার সামনে ঠাটিয়ে বুড়োকে একটা চটকানা দেয়। আর কিছু লাগে দিদির রাগ বাড়তে, তার সামনে বাপকে মারলো, আরো রেগে যায়। এর কয়েকদিন পর প্রসাদ অফিসে যায় কথা বলতে, যে একটু ক্ষমা টমা চাবে, সবকিছু যেন শর্ট হয়ে যায়, তারা এখান থেকে চলে যাবে। সেখানেও ঝামেলা শুরু হয়। শেষে তার বাপের হয়ে প্রসাদকে একটু বাঁকা করে কথা শোনায় যে তার বাবার টাকায় খেয়ে পড়ে সে তার গায়ে কি করে হাত দিয়েছে। দাদার মেজাজ আবার খারাপ হয়ে যায়, এত বড় কথা সে কি করে বললো। এবার বাপের সামনে মেয়েকে বসায়, বাপ যখন ওকালতি করতে আসে তাকেও বসায়। আর কি কিছু লাগে ডিভোর্স হতে? ব্যাস, সিন বর্তমানে আসে। প্রসাদ বলছে, আমি তো সেখান থেকে চলে আসি। ও ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়। কই আমি আমাদের ভালোবাসার জন্য ওখানে চলে গেলাম, ও বুঝলোই না। বাচ্চাদের ব্যাপারে যখন কোর্টে দাঁড়ায়, টাকা আর পাওয়ার খাটিয়ে আমার অ্যাঙ্গার ইস্যু আছে প্রমাণ করিয়ে দেয়, যাতে কোর্ট বাচ্চার প্যারেন্টিং আমাকে দেয় না। আমি যেন বাচ্চাদের সঙ্গে দেখা অবধি না করতে পারি, তার জন্য কড়া সিকিউরিটি ব্যবস্থা করে। গত 6 বছর হলো আমাকে বাচ্চাদের সঙ্গে দেখাই করতে দেয়নি। স্যার, এটাও না হয় মেনে নিতাম। এই সব কিছুর থেকে বড় কষ্টের ব্যাপার কি জানেন? বাচ্চাদের আমার ব্যাপারে উল্টো পাল্টা বলেছে। স্কুলে যখন তাদের জিজ্ঞেস করেছে তারা বাবার ব্যাপারে কিছু লেখেনি কেন, বাচ্চারা বলেছে তারা নাকি বাবাকে হেট করে। সেই ছোটবেলায় বাচ্চাদের কোলে নিয়েছি, তারপর থেকে বাচ্চাদের ব্যাপারে বলতে বলতে প্রসাদ ইমোশনাল হয়ে যায়। সঙ্গে মিনিস্টারও অবাক যে এত কষ্ট বুকে লুকিয়ে রেখে তুমি সবার সঙ্গে হাসি মুখে থাকো। প্রসাদ বলে, স্যার, হাসি খুশি থাকার লাস্ট একটা চান্স এসেছে, আপনার হেল্প লাগবে। কি হেল্প? কাল থেকে বাচ্চারা অমুক স্কুলের বোর্ডিং এ যাচ্ছে, তাকে যেন 7 দিনের ছুটি দেওয়া হয়, আর সেই স্কুলের কোনো একটা কাজে যেন ঢুকিয়ে দেয়, যাতে ছুটির দিনগুলো সে বাচ্চাদের সঙ্গে থাকতে পারে। মিস্টার রাজি। আর পরের সিনে আমরা দেখি কাকা তার টিম নিয়ে চলে আসলো সেই স্কুলে যেখানে তার ছেলে মেয়ে আছে। মিনিস্টারের চিঠি প্রিন্সিপালকে দেখানো হলে নিরুপায় হয়েই প্রসাদকে পিটি মাস্টারের জায়গা দেওয়া হয়। সহকারীরা বলছিল, স্যার, আপনার বাচ্চাদের আপনি কিভাবে চিনবেন? প্রসাদ চাওয়া মারে, আরে আমার রক্ত না, আমি চিনবো না। এর মাঝে 2টা বাচ্চা আসে প্রজেক্ট নিয়ে প্রিন্সিপালকে দেখাতে। প্রিন্সিপাল বলে, একদম ঠিক আছে। তারা বের হয়ে যেতে এদের সঙ্গে একটু হাই হ্যালো হয়। প্রসাদ প্রিন্সিপালকে জিজ্ঞাসা, স্যার, কে এই বাচ্চারা? বেশ ইন্টেলিজেন্ট মনে হচ্ছে। প্রিন্সিপাল বলে, হবে না, জেবিআর এর নাতি নাতনি। জেবিআর? ইউ মিন শশীরেখার ছেলে মেয়ে নিক্কি আর ভিক্কি? প্রসাদ খুব খুশি, তার ছেলে মেয়ে। সহকারীরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, সে নাকি দেখলেই চিনবে, এখন তো চিনতে পারলো না। বাইরে এসে দাদা লুকিয়ে লুকিয়ে তাদের দেখতে থাকে আর ইমোশনাল হয়ে যায়। সেই কবে দেখেছিল, এখন তারা কত বড় হয়ে গেছে। যাক, তো এখন তাদের কাছে যাওয়ার প্ল্যান কি? সহকারীরা বলে, বস, আগে বসে প্ল্যান বানায় তারপর যাবো নি। প্রসাদ খুব পার্ট নেয়, আর কিসের প্ল্যান লাগবে, আমি দেখাচ্ছি তোদের কিভাবে পড়াতে হয় বলে খুব মশা নিয়ে যায় তাদের সঙ্গে কথা বলতে। কিন্তু এখানে পা লেগে পড়ে গিয়ে তার প্রজেক্টের উপর পড়ে, আর প্রজেক্টটা পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। ব্যাস, নিকি খুব রেগে যায়, প্রসাদকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়, কারণ এই প্রজেক্ট জমা দিলে সে এক্সট্রা 10 নাম্বার পেত, ক্লাসের ফার্স্ট হয়ে যেত। প্রসাদ পরিচয় দেয়, বেটি, আমি তোমাদের পিটি টিচার, ভুল করে হয়েছে। নিকি তার মায়ের মতো অনেক রাগ বাগ করে সেখান থেকে চলে যায়। প্রসাদ এবার সবার কাছে এসে প্ল্যান জানতে চায় কি করা যাবে। একটু পর জয়লা বলে, স্যার, আপনার মা এসে গেছে, প্ল্যান আমরা রাতে জানাচ্ছে আপনাকে, যান। মানে আন্টি ছেলেকে যারা থাকতে পারে না, তাই সে যেখানেই যায় সেখানেই সঙ্গে যায়। তো স্কুলের হোস্টেলের পাশে প্রসাদের বাসা, সেখান থেকে দাদি নাতি নাতনিদের দেখছে। নিকি একটা কুকুরের ছানা উঠিয়ে নেয়, নাকি তারই। দাদি বলে, নিকি তোর বইয়ের মতো, উপর থেকে গরম ভিতরে নরম, তুই তাহলে এখন কি করবি? প্রসাদ বলে, ভিক্কি খানিকটা আমার মতো, তাই শুরুটা ওর থেকেই করতে হবে বলে পরের দিন ভিক্কিকে পটানো শুরু করে। খেলনা, চকলেট মকলেট এটা সেটা দিয়ে তাকে পটিয়ে ফেলে। বেটা, তোমার বড় দিদি নিক্কির সঙ্গে একটু বন্ধুত্ব করে দাও। ভিক্কি বলে, স্যার, ও একটু খাড়ুস টাইপের, সময় নিন, হয়ে যাবে। মাঝে আরো কমেডি করতে করতে কিছুদিন পার হয়। একদিন বিকেলে প্রসাদ দেখে নিক্কি বসে বসে কান্না করছে। কি ব্যাপার জানতে ভিক্কিকে ধরে। সে জানায় ওর একটা পেট ছিল, কুকুরের বাচ্চা, খুব ভালোবাসতো, হারিয়েছে, ওই জঙ্গলের দিকে গেছে, আর খুঁজে পাচ্ছে না। ব্যাস, দাদা সবাইকে নিয়ে খুঁজতে চলে যায় জঙ্গলে। এখানেও কমেডির নামে যে হাগাটা হাগে, ইস, যখন না। যাক, খুঁজতে খুঁজতে কুকুরের ছানাটাকে পেয়ে যায়, মানে খাদে আটকে আছে। প্রসাদ উঠিয়ে নেয় আর পরের দিন খুব সুন্দর করে সাজিয়ে ভিক্কিকে গিফট দেয়। ভিক্কি খুব খুশি, ফাইনালি তার সঙ্গে প্রসাদের বন্ধুত্ব হয়ে যায়।
এরপর একটা মিউজিক দিয়ে ক্যামেরা তাদের আনন্দ আড্ডা দেখায়। প্রসাদ মন খুলে তাদের সঙ্গে সময় কাটাতে লাগে। এতদিন বাচ্চাদের বাবার যে কমতি ছিল সে পূরণ করে দিতে লাগে। দাদি যেহেতু সেখানেই ছিল তার সঙ্গে বেশ মিল হয়ে যায়, সেও আদর যত্ন করে। ক্লাস শেষ করে সবসময় দুজন প্রসাদের সঙ্গে থাকতে শুরু করে। শশী তাদের সঙ্গে কথা বলতে লাগলে তারা তাকেও সময় দেয় না, পিটি স্যার করে ব্যস্ত হয়ে পড়ে। ব্যাপারটা শশীর মাথায় ধরে, কি হচ্ছে সেখানে। প্রসাদ বাচ্চাদের নিয়ে খুব মেতে আছে। পার হয়ে যায় বেশ কয়েকদিন। নিকির ক্লাসের একটা ছেলে খুব তাড়াহুড়ো করে প্রসাদের কাছে এসে হাঁপাতে থাকে। কি হয়েছে? একটা বাচ্চা স্কুলে বিড়ি টেনেছে, এটা নিক্কি দেখে প্রিন্সিপালকে নালিশ করেছে। প্রিন্সিপাল বাচ্চার বাবাকে ডেকেছে। তারা ছিল লোকাল গুন্ডা, এসে প্রিন্সিপাল সহ নিকিকে ধমকাতে লাগে। নিকি কথা শুনছিল না, সে সবাইকে বলে দিবে। এক সময় হারামি তাকে থাপ্পড়ে মারে। সেই খবর ওই পিচ্চি এসে প্রসাদকে দিল। ব্যাস আর কি, প্রসাদ লাঠি ঠাঙ্গা নিয়ে নিকির সঙ্গে চলে আসে তার বাড়িতে। তারপর ইচ্ছে মতো কেলানো শুরু করে। মারটার খেয়ে তারা সরি বলে, ভুল করেছে। প্রসাদ মেরে মুরে তাদের বাড়িতে নিয়ে আসে। দাদি মলম দাগিয়ে দিচ্ছে। দিতে দিতে জিজ্ঞেস করে, আচ্ছা এখন যদি হুট করে তোমাদের বাবা আসে তাহলে কি করবে? বাচ্চারা বলে তারা তার বাবাকে হেট করে। সে নাকি খুব বাজে মানুষ, তার মায়ের সঙ্গে চিট করেছে, তাদের অনেকবার উঠিয়ে নেওয়ার চেষ্টা করেছে, তারা তাকে ক্ষমা করবে না। শুনে প্রসাদ কষ্ট পায়, কারণ বাচ্চাদের মনে তাকে নিয়ে কি সব ধারণা বসিয়ে দেওয়া হয়েছে। নিকি প্রসাদকে ডেকে কাছে নেয়। পিটি স্যার, আপনি অনেক ভালো। আপনার মতো বাবা হলে সন্তানদের আর কি লাগে। হাতে হাত রেখে বলে, আমার বাবা যদি আপনার মতো হতো। প্রসাদের খারাপ লাগছে, ভিতরটা হয়তো আরো আটকে উঠছে যে সেই তার বাপ, কিন্তু বলতে পারছে না। নিকি বলে, আচ্ছা পিটি স্যার, কেননা আপনি আমার মাকে পটিয়ে বিয়ে করে নিন, তাহলেই তো আমরা আপনাকে পেয়ে যাই। দাদি হাসছে, এই পাকনা মেয়ে কি বলে। যাক, আরো দু চারটা কথা বলে তারা চলে যায়। সকালে স্কুলে এসে প্রসাদ বলছে তার মন কেন জানি বারবার বলছে সে আসতে পারে। সরকারে বলছে এমন কিছু হবে না, সে আসবে না। বাট সত্যি ওদিকে আমরা দেখি শশী ও তার বাপ আসছে। এরপর তাকে বোঝানোর চেষ্টা করছে এটা হতেই পারে না। এই বাস চলতে চলতে একটু পর দেখে পেছনে আজরাইলে হাজির। এরা মাথা নিচু করে। প্রসাদ বুঝে যায় সে যেটা ভাবছিল সেটাই হয়েছে। শশী স্যারকে ধন্যবাদ জানাতে তার কাছে আসতে বলে, কিন্তু প্রসাদ পেছন দিকে তাকালে তো ধরা খাবে। তাই এরা বাহানা দিতে লাগে সে ব্যস্ত, এখন যাবে না। বারবার বলাতেও যখন স্যার পিছন দিকে ঘুরছিল না, শশীর একটু ইগোতে লাগে। ফিরে যাচ্ছে, সেই সময় প্রসাদের মা এসে ডাক দেয়, প্রসাদ বাচ্চাদের জন্য খাবার এনেছি। ব্যাস ধরা পড়ে যায়। এবার আর না ঘুরে উপায় আছে। প্রসাদকে দেখে তো শশীর চোখ মুখ গরম হয়ে যায়। সাইডে ডেকে নিয়ে অনেকগুলো কথা শোনায়। সে তার বাচ্চাদের ফলো করছে কেন? বাচ্চাদেরকে তার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে? তার কি শরম নেই? তাকে অপমান করে আবার কিভাবে বাচ্চাদের কাছে আসে? এটা সেটা অনেকগুলো কথা শোনায়। হুমকি ধমকি দেয় সে যেন বাচ্চাদের থেকে দূরে থাকে। বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে কয়েকদিনের ছুটিতে। সে তো সামনে এগোয়, কিন্তু বুড়ো থামে না। প্রসাদকে নিয়ে মজা নেয়। সে কিভাবে তাদের আলাদা করে দিল। সে কখনো বাচ্চাদের সঙ্গে দেখা করতে পারবে না, তার কাছে এসে ভিক্ষা চাইতে হবে। এটা সেটা অনেকগুলো কথা বলে। মাঝে 2 দিন পার করে সিন প্রসাদের অফিসে চালু করে। মিনিস্টার সব শুনে বুঝতে পারছে না কি বলবে। প্রসাদও স্যার তার পরিবারে ফিরে চাইছে, কিন্তু কি করবে তাও বুঝতে পারছে না। তাদের অনেক মিস করে। প্রসাদ বলে, স্যার যদি কখনো 1% চান্সও পায় ওকে মানানোর, আমি ছাড়বো না। মিনিস্টার বলে, টেনশন করো না, হয়ে যাবে। এর কয়েকদিন পর এক রাতে শশী নিক্কির সঙ্গে ছিল, তার জ্বর এসেছে। জেভিয়ার বলে, বেটি মিটিং এ যেতে হবে, লেট হচ্ছে। শশী তার বাপকে একা যেতে বলে। জেভিয়ার বেরিয়ে পড়ে। একটা টানেলের এখানে এলে সিকিউরিটির একটা গাড়ি উড়ে যায়। সামন থেকে কিছু লোক এসে তাদের উপর আক্রমণ শুরু করে। দুই পক্ষের বাটুল চলাচলি হচ্ছে। ক্যামেরা একটা লোককে ব্লার করে দেখাচ্ছে, হয়তো সেই লিডার। জেভিয়ারের লোকজন তাকে সেখান থেকে বের করে নিয়ে চলে যায়। বাসায় এলে আমরা দেখি বুড়োর শোল্ডারে বাটুল লেগেছে, কোনো মতো সে বেঁচে গেছে। এত বড় বিজনেসম্যানের উপর হামলা হয়েছে, এটা তো সাধারণ ব্যাপার না। কিছুক্ষণের মাঝে পুরো দেশ তোলপাড় হয়ে যায়। বড় বড় অফিসারদের ফোন আসতে শুরু হয়। শেষে ফোন করে সব হায়ার লেভেলের লোকদের সঙ্গে কথা বলতে থাকে যে এসব কি করে হলো বা কে করলো। সারা রাত পুলিশ এটা সেটা লেগেই থাকে। সকালে শেষে আর জেভিয়ার বাকি পুলিশদের পাঠিয়ে দেয় যে ইন্টেলিজেন্স টিম এই কেসটা দেখছে, তাদের অ্যাপয়েন্ট করা হয়েছে, তারা আসছে, এখন আপনারা চলে যান। কিছুক্ষণের মাঝে ইন্টেলিজেন্স অফিসারদের গাড়ি আসে। অফিসাররা নেমে লাইন হয়ে দাঁড়ায় আর স্টাইল মেরে বস এসে সামনে খাড়ায়। মানে এই মামলার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। প্রসাদকে দেখে শশী রেগে গিয়ে মিনিস্টারকে ফোন করে বলে তারা তাকে চায় না। মিনিস্টার বলে, শশী রেখা তোমার বাবার সিকিউরিটির জন্য সেই বেস্ট। যদি তুমি তাকে না চাও ঠিক আছে, আমি সরিয়ে নিব, সমস্যা নেই। কিন্তু তোমার বাবার কিছু হলে কিন্তু পরে আমায় কিছু বলতে পারবে না। কিছু করার নেই, শশীকে মানতেই হয়। জেভিয়ার সেদিন স্কুলে প্রসাদকে কত কথা শুনিয়েছিল যে সে কখনো তাদের বাচ্চাদের দেখতে পাবে না, এটা সেটা লেসপিতা। প্রসাদ এখন সেগুলোর বদলা নাই, অনেকগুলো কথা শোনায়। শশী রেখা একটু রেগে যায় যে সে কাজ ছাড়া অন্য কথা কেন বলছে। প্রসাদ তাকেও ধমক দেয় যে সে তার কোনো এমপ্লয় নয় যে তার কথা মতো চলবে। সে তাদের সিকিউরিটি আর কেস দেখতে এসেছে। সো এখন থেকে তার কথা মতো সবাইকে চলতে হবে। বাচ্চারা এসে স্যারকে দেখে খুব খুশি। সেদিন কোনো মতো কাটে। পরদিন সকাল 10টা বেজে যায়, প্রসাদ ঘুম থেকে ওঠে না। বুড়ো চিল্লাচ্ছে। শশী এসে প্রসাদকে ডেকে উঠায়। প্রসাদ শশীকে দেখে মজা নিতে শুরু করে। সে রাগ করে চলে যায়। এরপর সকালে নাস্তায় টেবিলে বসা নিয়ে কমেডির নামে একটু ফালতু সিন চলে। এরপর একটা মিটিং এর জন্য তারা বের হয়ে যায়। সঙ্গে প্রসাদ তার টিম নিয়ে রয়েছে। একটু পর একটা গল্ফ মাঠে আসে, যেখানে তাদের মিটিং হবে। যে লোকটার সঙ্গে দেখা করতে এসেছে সে তাদের অপেক্ষা করতে বলে। শশীর ইগোতে লাগে যে সে কিভাবে তাদের অপেক্ষা করাতে পারে, তার কি কোনো সেন্স নাই। উপর থেকে প্রসাদ মাথার উপর দলবল নিয়ে দাঁড়িয়ে আছে। বুড়ো রাগ করে তাদের দূরে গিয়ে দাঁড়াতে বলে। একটু পর লোকটা এসে কথা বলে। কি যে বলছে প্রসাদ শুনতে পারছে না, কিন্তু তার রিয়াকশনে প্রসাদের মনে হচ্ছিল সে হয়তো রাগারাগি করছে শশীর উপর বা তাকে অপমান করছে।
এটা ভেবে প্রসাদ তাকে মারা শুরু করে। তার লোকদেরও পেটায়। আকাম করা শেষ, তখন গিয়ে জানতে পারে লোকটা শশীকে ধমকাচ্ছিল না বা অপমান করছিল না, সে শশীর অনেক বড় ফ্যান, সেটাই বলছিল। একটু এক্সাইটেড ছিল, তাই এমন হাত নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছিল। সব ঠিকঠাক ছিল, কিন্তু প্রসাদ নষ্ট করে দিল। শশী কি এখন তাকে ছাড়বে? শ্বাস না নিয়ে তাকে বকা দেওয়া শুরু করে। প্রসাদ চুপচাপ শুনে যায়। অনেকগুলো কথা শোনায়, যার শেষ কথা হলো যে কাজে এসেছো সেটা করো, আমাদের ম্যাটারে তোমার নাক গলাতে হবে না। সে তো কথা বলে চলে যায়। বুড়ো এসে বলে কোটি টাকার ডিল না হোক, কিন্তু তোকে যে কথাগুলো শোনালো, উফ, তাতে আমি মজা পেয়েছি। মাঝে প্রসাদ শশীকে পড়ানোর চেষ্টা করতে করতে আরো কয়েকদিন পার হয়। বুড়ো আর শেষে মিনিস্টারকে অভিযোগ জানায় প্রসাদ কাজের নামে তাদের বিরক্ত করছে। কাজের কাজ কিছু করছে না, কেসের কোনো উন্নতি নেই, সে শুধু শুধু সময় কাটাচ্ছে। মিনিস্টার প্রসাদকে বলে, প্রসাদ এসব কি হচ্ছে বেটা? তখন প্রসাদ কেসের ব্যাপারে বলে, স্যার আমরা যেদিন এখানে আসি তখন ওই স্পট ভিজিট করা হয়েছিল, সেখান থেকে যে বুলেট পেয়েছি, ব্যালিস্টিক রিপোর্ট আসেনি, কাজ চলছে, আশপাশের ফুটেজ বের করা হচ্ছে। সেদিন গলফ মাঠে আমরা যখন যাচ্ছিলাম একটা গাড়ি ফলো করছিল, আমার লোকটা তাদের ধরে ফেলেছে, তাদের বসকে, কাজ চলছে। বলুন আর কি করবে কদিনে? সবকিছু কি তাদের বলে করতে হবে? ঠিক আছে, আপনি আমার টিমকে পাল্টে দিন, অন্য টিম লাগান, আমার সমস্যা নেই। এখন সবাই বুঝতে পারে যে না, কাজ পেছনে চলছে। বুড়ো তো কিছু বলে না, কিন্তু শেষের কি যে মনে হয় সে হাত মেলায়। এটা নিয়েই তো ছেলে খুব খুশি, এত বছর পর অ্যাটলিস্ট হাত তো মেলালো, বাকিটা না হয় পরে দেখা যাবে। পরের দিন প্রসাদের সহকারী বলে, স্যার কে জেভিয়ার এর উপর হামলা করতে পারে? এটা কি পলিটিক্যাল সাইড নাকি পার্সোনাল কে হতে পারে? প্রসাদ বলে, পলিটিক্যাল তো অবশ্যই নয়, কিন্তু পার্সোনাল কে হতে পারে জানি না। সিন কাট করে রাতের বেলাকে আমরা একটা ক্যারেক্টারকে সামনে নিয়ে আসে। চিনেন না এনাকে? সুদেব নায়ার। এখানে নাম বীরেন্দ্র পান্ডে। বিড়ি ধরায় আর তার ধান্দায় জেভিয়ার এর উপর হামলার সিন দেখায়, যাতে আমরা বুঝতে পারি এই সেই লোক যে হামলাটা করিয়েছিল। একটা পুলিশ অফিসার তার কাছে আসে। চায়ের দোকানদার বলে, কি স্যার জেল থেকে কবে এলেন? সাসপেনশন কি তুলে নিচ্ছে নাকি? তার কিছুক্ষণ পর তাদের সিনিয়র অফিসার আসে, পান্ডেকে দেখা করতে বলেছে, তাই তার কাছে এসেছে। ভিতরে এলে অফিসার বলে, জেল থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে জেভিয়ার এর উপর হামলা হলো। তুই কি ভেবেছিস পাঙ্গা নিয়ে বেঁচে যাবি? ভুলে গেছিস জেভিয়ার কে? পান্ডে রেগে যায়, স্যার আমার সঙ্গে যা হয়েছে এটা আপনি বলে যেতে পারেন, আমি না। এক কথা দুই কথায় পান্ডে রেগে গিয়ে তার সিনিয়র অফিসারকেই সাইজ করে দেয়। তার ফ্রেন্ড তামায় এর মাঝে চাওয়ালা চা নিয়ে আসে। দুজন মিলে তাকে ফাঁসিয়ে দিয়ে সে চুপচাপ বের হয়ে আসে। রাত গভীর হলে দুজন আবার দেখা করে। তার ফ্রেন্ড বলে, জেভিয়ার সিকিউরিটি টাইট করেছে, এখন যে তার দায়িত্বে আছে সে খুব স্ট্রিক্ট, ওকে ফাঁকি দিয়ে কিছু করতে হলে ভালো লোকজন হায়ার করতে হবে, এর জন্য কিন্তু অনেক টাকা লাগবে। পান্ডে বলে, টাকার ব্যবস্থা আমি করছি, তুই লোকের ব্যবস্থা কর। বলে পান্ডে একটা এমএলএর কাছে এসে টাকা চায়। সে হোটেলে গেছিল লাকড়ি নিয়ে, সেটার ফুটেজ পান্ডের কাছে আসে। ব্যাস চোখের পলকে ব্যাগ ভর্তি টাকা পেয়ে যায়। পরের দিন প্রসাদকে তার লোকজন বলছে, স্যার ঘটনার দিনে আমরা যে গান পেয়েছি আর গল্ফ মাঠে যেতে যাদের ধরেছি তাদের কাছে যেগুলো পেয়েছি, সেগুলোর মাঝে একটা কমন ব্যাপার হলো গানের গায়ে সিরিয়াল নাম্বার ছিল, যেগুলো পরে মেশানো হয়েছে। প্রসাদ বলে, যেভাবে গানের গায়ে সিরিয়াল দেওয়া, তার মানে এগুলো পুলিশের সিজ করা গান। জওয়ালা বলে, পুলিশের মাঝে কেউ এমন আছে এর সঙ্গে জড়িত যার কাছে গান রুমে যাওয়ার অ্যাক্সেস আছে? প্রসাদ বুঝতে পারে এর সঙ্গে কোনো না কোনো বড় অফিসার জড়িত আছে। পরের দিন সকালবেলা সব বড় অফিসারদের এখানে ডাকতে বলে, সে কথা বলবে। টাইম মতো অফিসারদের ডাকা হয়, তারা এসে যায়। প্রসাদ সবাইকে বলে, জেভিয়ার স্যারের উপর যে হামলা হয়েছে তার আশঙ্কা এখনো রয়েছে, হামলা আবার হতে পারে, তো আমরা তাকে অমুক জায়গায় তার ফার্ম হাউসে শিফট করব, আপনারা একটু অ্যালার্ট থাকতে হবে, এই জন্য আপনাদের ডেকেছি। পান্ডের ফ্রেন্ড তো কান খাড়া করে নাই, কথা শেষ সবাই উঠে যায়। প্রসাদের সহকারী বলে, স্যার জেভিয়ারের তো ওখানে কোনো ফার্ম হাউস নাই। প্রসাদ বলে, এটাই তো আমার চাল নারায়ণা, এখানে যত অফিসার এসেছিল সবার উপর নজর রাখো। প্রসাদের মা বান্ধবীদের নিয়ে চলে আসে প্রসাদকে দেখতে, কারণ কয়েকদিন হলো তাকে দেখেনি। এখানকার পাশের মন্দিরে এসেছিল, তার সঙ্গে কথা বলছিল। শশীকে দেখে ডাক দেয়, বেটি একটু কথা বলা যাবে? হ্যাঁ কেন নয়, আসুন ভিতরে আসুন। ভিতরে এসে দাদি বলে, ভাবলাম প্রসাদের সঙ্গে দেখা তো করবোই, তোমাকেও একটু এটা দেই, নাও আমার হাতের আচার, তুমি না অনেক পছন্দ করো, তোমার জন্য এনেছি। ঠিক আছে ভালো থেকো বলে যেতে লাগে। শশী থামায়, আন্টি আর কিছুই বলা নেই আপনার? কোনো প্রশ্ন করলেন না আমায়, আমি এখানে কেন, বাড়ি কেন যাচ্ছি না? আন্টি বলে, বেটি হাজব্যান্ড ওয়াইফের মাঝে তৃতীয় কেউ আসা একদম উচিত নয়। তোমাদের মাঝে কি হয়েছে আমি কখনো তার জন্য আমার ছেলেকে কিছু বলিনি, আর না তোমায় বলবো। আমারও ভালোবেসে বিয়ে হয়েছিল, আমাদের মাঝেও ঝগড়া হতো, রাগ করে আমিও বাবার বাড়ি চলে গেছিলাম। আমার বাবা মাও সেম তোমার মতো বলেছিল ছেড়ে দিতে, কিন্তু আমি ভেবে দেখলাম আমার মাও তো সহ্য করে আসছে, আমার ভাইয়ের বউ তো সহ্য করে আসছে, কই আমরা তো তাদের ছাড়ছি না, কারণ আমার বাপ ভাইয়ের আমার রক্তের, আর হাজবেন্ড বাহিরের। প্রবলেম যেটাই হোক শান্ত হয়ে একটু আলোচনা করলে সমাধান আসে। আমি জানি না তোমাদের মাঝে কি প্রবলেম হয়েছে, কিন্তু তুমি তোমার বাচ্চাদের প্রজাদের ব্যাপারে ভুল বলেছো, এটা আমার ভালো লাগেনি। তুমি একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, দুনিয়ার সঙ্গে লড়াই করার শক্তি সাহস আছে, তুমি কেন বাচ্চাদের তার বাবার থেকে দূরে রাখলে? কি এমন হতো যদি আমার ছেলে ওদের একটু দেখতে পেত, হয়তো সপ্তাহে একবার, নয়তো মাসে একবার, নয়তো বছরে একবার দেখতো? এই সব কিছু আবার পিচ্চিরা বাহির থেকে শুনতে পায়। দাদির চোখে পানি নিয়ে বের হয়ে চলে যায়। প্রসাদ কিছু বলে না, শশী হয়তো একটু ভাবছে। পরে দুজন মন খারাপ করে বসেছিল, প্রসাদ আসে। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? নিকি ধুম করে বলে দেয়, তুমি আমাদের বাবা, এটা আগে বলনি কেন? প্রসাদ খুব অবাক হয়, এরা কি করে জানলো? নিকি বলে, সে দাদি আর তার মায়ের সব কথা শুনেছে। বাচ্চারা যেন তার মাকে ভুল না বোঝে, প্রসাদ তাদের বোঝায় যে তার মা অনেক ভালো, জাস্ট অভিমান করে আছে, সে সব কিছু ঠিক করবে।
আচ্ছা তোমরা এখন ঘুমাতে যাও। এরা যেতে লেগে নিক্কি ডাক দেয়, ড্যাডি। প্রসাদের ভিতরটা শান্ত হয়ে যায়। এই ডাকটা শুনতে সে কত বছর অপেক্ষা করেছে। বাচ্চাদের কোলে জড়িয়ে নেয়। এটা আবার বুড়ো উপর থেকে দেখতে পায়, আর এই যে দেখলো এর ইফেক্ট আমরা পরের দিন দেখি। খুব তাড়াহুড়ো শুরু হয়েছে বাড়ির মাঝে, রান্না বান্না হচ্ছে, সবকিছু রেডি করা হচ্ছে। প্রসাদ বুঝতে পারছে না কি হচ্ছে। বুড়ো বলে শশীকে দেখতে ছেলে আসছে বিয়ের জন্য। ল্যাও ঠেলা। কাকা ছোট করে একটু ব্যথা পায়। সে মনে করে শশী এসব ব্যাপারে জানে না। তখনই আবার শশী উপর থেকে বলে, বাবা আর কতক্ষণ লাগবে তার আসতে, সব ঠিক আছে তো? মানে শশীও জানে। প্রসাদের ভিতর ছটফট করছে, কে হতে পারে সেই ছেলে। শ্বশুরকে জিজ্ঞেস করেই বসে, কে সেই ছেলে? যেইবার একটু একটু করে তার ব্যাপারে বিল্ড আপ মারতে থাকে, আর এসব দেখিয়ে বোঝায় সে নাকি কর্ণাটকের অনেক বড় লোক, সাউথ ইন্ডিয়ার অন্যতম টাকাওয়ালা লোকদের মাঝে একজন, মিস্টার ভ্যাঙ্কি গোড়া। বিল্ড আপ দেওয়া শেষ তো হেলিকপ্টার চলে আসে জেভিয়ারের বাড়িতে, সঙ্গে অনেকগুলো গাড়িও আসে। এতক্ষণে এন্ট্রি মারে মুভির ছোট আরেক ক্যারেক্টার ভেঙ্কটেশ স্যার, অর্থাৎ মিস্টার ভ্যাঙ্কি গোড়ার। লোকজন নিয়ে এগিয়ে আসে। প্রসাদ মনে করেছিল হবে কোনো টাকলা ভুড়িওয়ালা, কিন্তু এ তো তার মতো চিকনা। দুজনে হাই হ্যালো করে। কাকার অ্যাটিটিউডও কম না, প্রসাদকে পাত্তাই দেয় না। জোয়ালা তাকে দেখে হুদাই কেন জানি ফাল পাততে শুরু করে। সে নাকি তার অনেক বড় প্যান, সেলফি মেলফি উঠিয়ে কি যে সাকলামি করে, দেখলে আপনার মনে হবে ওভার অ্যাক্টিং এর জন্য তাকে নেওয়া হয়েছে। প্রসাদের জ্বলছে, বাট কি করার। ভিতরে এসে প্রসাদ ভ্যাঙ্কিকে বোঝানোর চেষ্টা করে সে কেন বিবাহিত একটা মেয়ের পিছিয়ে পড়লো। ভ্যাঙ্কি বলে, বেটা তুই কি ভেবেছিস আমি চিরকুমার? আমারও বিয়ে ভেঙে গেছে। প্রসাদ তাকে বোঝানোর চেষ্টা করে সে যেন বিয়েটা না করে, কিন্তু সে কথাই শোনে না। একটু পর শেষে কালো শাড়ি পরে বের হয়। দুই পাশ থেকে দুজন হাঁ করে চেয়ে আছে। শেষে এসে ভ্যাঙ্কির সঙ্গে কথা বলে যে সে আসলে জানতো না তার বাবা বিয়ের আলাপের জন্য তাকে ডেকেছে। একটু আগে তাকে বলা হয়েছে। সে জানতো বিজনেসের কোনো কাজে মিটিং হচ্ছে, তার আসলে এখন বিয়ে নিয়ে কোনো ভাবনা নেই। ভ্যাঙ্কি বলে, সমস্যা নেই, তাড়াহুড়ো করতে হবে না, তুমি টাইম নাও, আমরা কথা বলি। তোমার যদি মনে হয় আমি ঠিক, তোমার যদি মনে হয় আমি সঠিক, তখন না হয় এগোবনি। শেষে কোনো চান্সই নিতে চায় না। প্রসাদ খুশি হচ্ছে, যাক তার রাস্তা ক্লিয়ার আছে। ব্যাংকিকে সরি মরি বলে শেষি চলে যাবে। প্রসাদ গিয়ে আলকে দেয়, শেষি তার মানে কি তোমার মনে আমার জন্য এখনো ফিলিংস আছে? এটা শুনে শেষি রেগে গিয়ে ব্যাংকিকে হাঁ বলে দেয় সে রাজি বিয়েতে। শুনে ব্যাংকি খুশি, সেখানে সে নাচতে শুরু করে। এগুলা কি কোনো কথা হলো? যাক, ব্যাংকি প্রসাদের মনে আগুন জ্বালিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন প্রসাদ ব্যাংকের সঙ্গে কথা বলতে একটা ক্লাবে বসে। বুঝাই সেই শেষির এক্স হাজব্যান্ড। ব্যাংকের হাত ধরে রিকোয়েস্ট করতে লাগে, ব্রো বাচ্চাদের মুখের দিকে চেয়ে হলে ওকে একটু ভুলে যাও প্লিজ। ব্যাংকে উল্টো তার হাত ধরে রিকোয়েস্ট করতে লাগে, বাচ্চাদের খেয়াল সে রাখবে, তারপরেও তাকে যেন সে ছাড়তে না বলে প্লিজ। এক কথা দুই কথা দুজনে হাইপার হয়ে যায়। রাগ না তো, এটা কমেডির নামে মাথা খাওয়া সিন আর কি। শেষে কাকা রাগ টাক করে ডাবের পানি খেতে যায়। ব্যাংকেও গিয়ে তার পাশে বসে। দুজনকে বোতল দেওয়া হয়। প্রসাদ যেমন যেমন করে পেক বানায়, ব্যাংকিও সেম ভাবে বানায়। তাকে দেখে দেখে যে বানাচ্ছে এমন না, নর্মালি তার অভ্যাসই এমন। পানি পেটের ভিতরে গেলে ব্যাংকের মাথা খোলে, ও আচ্ছা তুমি তাহলে সেই লোক যাকে আমি এতদিন ধরে খুঁজতেছি। প্রসাদ বুঝতে পারছে না। ব্যাংকের সুর পাল্টে যায়। সে প্রসাদকে গুরুর মতো ট্রিট করতে লাগে। এটা তো কিছু বুঝতে পারছে না। ব্যাংকে ক্লিয়ার করে যে সেই তাকে ডাবের পানি পারফেক্টলি বানানো শিখিয়েছে। যখন সে এক্সামে ফেল করে ডিপ্রেশনে পড়ে ডাবের পানি খেতে গেছিল, তখন ক্লাবে তার সঙ্গে দেখা হয়েছিল। শুধু ডাবের পানিই নয়, সেদিন প্রসাদ তাকে লাইফের ব্যাপারে অনেক কিছু বলেছিল। তার কথা মেনে নিয়েই ব্যাংকে বিজনেসের নামে যাতে আজ এত বড় হয়েছে। এখন পানি বানাতে দেখে তার মনে পড়লো তার কথা। যেহেতু সে তার গুরু, তাহলে গুরুর বউকে সে কি করে বিয়ে করতে পারে? ব্যাংকে বলে সে সেটির দিকে আর তাকাবে না, আজ থেকে সে তার জন্য ভাবি। দুজন যেহেতু মিলে গেল, সেই বানায় ফাল পারাপারি শুরু হয়। গান শেষে প্রসাদের কাছে একটা ফোন আসে। রিসিভ করে প্রসাদ অবাক হয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে বের হয়ে যায়। একটা গুডাউনের মতো জায়গায় আসে, যেখানে আমরা দেখি ওই সেই অফিসার পান্ডের বন্ধুকে ধরে ফেলেছে। প্রসাদের টোপে সে পা দিয়েছে। প্রসাদ যে আগের দিন জেভিয়ারের ফার্ম হাউসের কথা বলেছিল, সে সেটা খুঁজতে ওই এলাকায় গেছে। প্রসাদের লোকজন তাকে ধরে ফেলেছে। প্রসাদ মেরে মুড়ে তার থেকে জানতে চায় কে হামলা করিয়েছে, কেন এই কাজ করেছে। যেহেতু সে মার খেয়েছে, এখন তো বলতেই হবে। বলে বীরেন্দ্র পান্ডে সেই আক্রমণটা করিয়েছে, কিন্তু জেভিয়ারকে মারতে নয়, শশীরেখা ও তার বাচ্চাকে মার। বাট লাকিলি সে সেদিন আসেনি। শুনেই তো প্রসাদের মাথা ঘুরে যায়। এ কি বলে? তার বউ বাচ্চাকে মারতে চায় কেন? অফিসার বলে পান্ডে একজন পুলিশ ইন্সপেক্টর। তার ছোট ভাইকে পান্ডে খুব ভালোবাসতো। ভাই ছিল তার দুনিয়া, কিন্তু ছোট ভাই ছিল একটু কমিনা। লবণ খাওয়ার তালে একটা মেয়েকে রেপ করে তাকে উপরে পাঠিয়ে দেয়। পুলিশের হাতে ধরা পড়ে। মিডিয়ার উপরের প্রেশার আসে এনকাউন্টারের। যেদিন তাকে এনকাউন্টারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, আমিই ছিলাম ডিউটিতে। সুযোগ বুঝে চাবি তার হাতে দিয়ে আমরা কয়েকজন বের হয়ে যাই। বাইরে অপেক্ষা করছিল পান্ডে। সে এসে গার্ডদের মেরে তার ভাইকে বাঁচিয়ে নিয়ে যায়। মাঝ রাস্তায় এসে পান্ডের বাইকের প্রবলেম হয়ে যায়, সামনে যেতে পারে না। সেই সময় সেই রাস্তার মাথাতেই ছিল শশী, বাচ্চাদের নিয়ে আইসক্রিম খেতে এসেছিল। পান্ডে তার ভাইকে নিয়ে শশীর কাছে হেল্প চায় সামনে যেতে। মিথ্যে বলে তার মা অসুস্থ, তাড়াতাড়ি যেতে হবে। শশী ভালো মানুষই দেখিয়ে তাদের লিফট দেয়। গাড়ি চলছে। কয়েকদিন আগের একটা নিউজ পেপার গাড়িতে ছিল। নিকি এমনিতে পেপারটা উঠিয়ে নেয়, একটু পড়বে। সেখানে পান্ডের ভাইয়ের ছবি সে দেখতে পায়। নিউজে লেখা তার ব্যাপারে সে কি করেছে। শশীকে চুপি চুপি বললে সে তার লোকদের আসতে বলে, আর কিছুক্ষণের মাঝে তারা এসে এদের ধরে ফেলে। সেদিন পান্ডে অনুরোধ করেছিল তাদের ছেড়ে দিতে, কিন্তু শেষে তাদের পুলিশের হাতে তুলে দেয়, যাতে পান্ডের ছোট ভাইকে এনকাউন্টার করা হয় আর তাকে জেলে পাঠানো হয়। তারপর থেকে ও সুযোগের অপেক্ষায় ছিল কবে এই বদলা নেবে।
প্রসাদ জিজ্ঞাসা ওকে এখন কোথায় পাওয়া যাবে? অফিসার বলে ওকে খুঁজে লাভ নেই, ওই এতক্ষণে কাজ শুরু করে দিয়েছে। এবার অনেক টাকা খরচ করে হাতিয়ার সহ লোকজন নিয়েছে। প্রসাদ তাড়াহুড়ো করে বের হতে লেগে আগে একে সাইজ করে। ওদিকে আমরা দেখি পান্ডে তার লোকজন নিয়ে চলে এসেছে জেভিয়ার এর বাড়িতে। প্রসাদ ফোন করে শশীর সঙ্গে কথা বলে, তাকে সবকিছু বলে কে বা কেন মারতে চাইছে, টার্গেট তারা, তাই বাচ্চাদের নিয়ে সে যেন সাবধানে থাকে, সে আসছে। পান্ডে জেভিয়ারের সব সিকিউরিটি ইন্টেলিজেন্স অফিসার সবাইকে সাইজ মাইজ করে বিদ্যুতের লাইন অফ করে বাসার ভিতরে ঢোকে। এতক্ষণ ধরে তারা এখানেই দাঁড়িয়ে আছে। পান্ডে এসে ধরে ফেলে। এখন ভিলেন জিতে যাচ্ছে, ডায়লগ বাজি না হলে হবে, সেটাই হচ্ছে। এর মাঝে কাকা এসে পড়ে, শুরু হয় ফাইট। এখন কি হতে পারে আপনারা আন্দাজ করতে তো পারছেন, জি যেটা ভাবছেন ওইটাই। মারামারি একসময় ভাই একটু মারটার খায়, তারপর পান্ডেকে ধরে কেলান শুরু করে। খুব ব্রুটাল মারামারি হয়। পান্ডে বলে সে কথা বলবে। প্রসাদ বলে ঠিক আছে চল বস। পান্ডে প্রসাদকে চমকে দেয় যে সে জানতো সে তার কাজে বাধা হয়ে দাঁড়াবে, তাই তার ব্যবস্থাও করেছে, মানে তার মাকেও তার লোকজন দিয়ে আটকে রেখেছে। পান্ডে এটা নিয়ে খুব মশান নিচ্ছে, এখন তুই কি করবি? এবার উল্টো প্রসাদ বলে বেটা তোর ফোন তো দেখলাম, এবার একটু আমারটা দেখ। পান্ডে ফোন হাতে নিলে আমরা দেখি ওদিকে ভ্যাঙ্কি তার লোকজন নিয়ে আন্টির কাছে হাজির। দুই পক্ষ থেকে আবার দুজন শুরু করে, লম্বা মারামারি চলে। ফলাফল কি হবে বুঝতে তো পারছেন, সবাই সাইজ হয়। মারামারি শেষ তো এতক্ষণে প্রসাদের সহকারীরা এসেছে। কই ছিল এরা এতক্ষণ? যাক, প্রসাদ ভ্যাঙ্কিকে ধন্যবাদ জানায়, সে তার অনেক বড় কাজ করলো। সহকারীদের বলে কি হলো, আপনারা কি দেখছেন, আমাকে হসপিটালে নেবেন না? সবাই শেষের দিকে তাকায়। আমি তাদের জন্য মরতে মরতে বেঁচে গেলাম, এতে ওদের কি? তাকিয়ে লাভ নেই, ওর ভিতরে কোনো মন নেই, পাথরে ভরা, চলো আমায় নিয়ে চলো বলে উঠে যেতে লাগে। পেছন থেকে শেষে তাদের পুরনো একটা গান চালু করে, যেই গান তাদের প্রথম দেখা হওয়ার সময় বাজতো। শেষে এসে প্রসাদকে ধরে। বাচ্চারা খুব খুশি, যাক ফাইনালি তারা মিলে গেল। স্ক্রিনের আলো নিভে গিয়ে কিছুদিন পর সিন শুরু হয় প্রসাদের বাড়িতে। মিনিস্টার এসেছে বেড়াতে, শেষে চা এনে দেয়। প্রসাদ বলে জেভিয়ার কই? একটু পর সেও বের হয়ে আসে লুঙ্গি পরে। বেটা এসব কোথায় শুকাতে দিব, মানে সেও এখন লাইনে এসে গেছে। সিন কাট করে ব্যাংকের কাছে আসে, সে বিয়ে করে ফেলেছে, প্রসাদকে বলেনি, কিন্তু এখন খেতে ডেকেছে। প্রসাদ জানতে চাইছে বিয়েতে কেন ডাকেনি। ব্যাংকে বলে তার বউ নিষেধ করেছিল। কি বউ নিষেধ করেছে? ডাক তোর বউকে। ব্যাংকে ডাক দেয়, আর বের হয়ে আসে কে? জোয়ালা। ও আচ্ছা, তাহলে তলে তলে এই কাজ তোর না? জলা বলে কি করবো স্যার, মানে প্রসাদ বলে বুঝতে পেরেছি, যখন সেলফি নিয়ে লাফালাফি করছিলি আমি তখনই বুঝেছিলাম কিছু তো একটা হতে চলেছে। ভালো, খুব ভালো। দুই বন্ধু কথা বলতে বলতে সামনের দিকে যায়, সব ঠিক আছে বলে কি আমরা তাদের ফলো করে রাখে আর মুভিটা এখানেই শেষ করে দেয়। আচ্ছা, তো এই মুভি থেকে যে ব্যাপারগুলো আমরা মাথায় রাখতে পারি সেটা হলো দুইটা মানুষ দুই রকম চিন্তার হবে, এটাই নিয়ম। বিয়ের পর দুই চিন্তার মানুষ এক জায়গায় থাকলে একজনের মতের বিপরীতে অন্যজনের সিদ্ধান্ত হতেই পারে। হাজবেন্ডের ডিসিশন ওয়াইফের চিন্তার বিপরীতে হতে পারে, আবার ওয়াইফের চিন্তা হাজবেন্ডের মতামতের উল্টো হতে পারে। এটাই তো মানুষের বৈশিষ্ট্য। সেখান থেকে দুইটা মানুষের মাঝে কথা কাটাকাটি, রাগ, অভিমান, ঝগড়া এগুলো খুব স্বাভাবিক, এগুলোও একটা ইমোশন। তবে এখানে লক্ষ্য করার ব্যাপার হলো আপনি সেটাকে ইস্যু বানিয়ে জীবনের সিদ্ধান্তটা কোন দিকে নিয়ে যাচ্ছেন, কতটা কঠোর হতে চাচ্ছেন, কি করতে যাচ্ছেন, এটা ভাবতে হবে। একটু ছাড়, একটু কম্প্রোমাইজ ছাড়া দুইটা মানুষ কখনোই এক জায়গায় থাকতে পারবে না, নেভার। দুনিয়ার যে কোনো জায়গায় যান আপনি, সো নিজ নিজ জায়গা থেকে একটু ছাড় দিতেই হবে। দ্বিতীয় ব্যাপার এখানে লক্ষণীয় বাচ্চা। আপনাকে জানেন কত বাবা মা রয়েছে দুনিয়াতে যারা বাচ্চাদের খোঁজ নেয় না, খবর রাখে না, মানে বাচ্চাদের প্রতি তাদের কোনো দায়িত্বই নেই। অনেক বাবা মা রয়েছে। সেখানে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ যদি বাচ্চাদের সঙ্গে দেখা করতে চায়, কথা বলতে চায়, তাদের খেয়াল রাখতে চায়, তাহলে সেই বাচ্চার অধিকার থেকে আপনার আটকানো একদম উচিত হবে না। কোনো সন্তান, দুনিয়াতে কোনো সন্তান বাবা মা ছাড়া ভালো থাকতে পারবে না। প্রতিটা সন্তানের বাবা মা দুজনেরই ভালোবাসা, শাসন প্রয়োজন। তা না হলে সেই সন্তান ভুল পথে যাওয়ার চান্স বেশি থাকবে। লিখে নিয়ে, যদি আপনাদের মাঝে সম্পর্ক না থাকে, অ্যাটলিস্ট বাচ্চাকে যেন তার মাসুল না গুনতে হয় মাথায় রাখবেন। আর বাচ্চা আপনার কাছে থাক বা না থাক, আপনি মা হয়েছেন তার মানে যে বাচ্চা পুরোটাই আপনার অধিকার এমনটা না। আবার আপনি বাবা হয়েছেন বলে যে সন্তান আপনার আন্ডারে থাকতে হবে এমনও না। সন্তান শব্দ এলেই সেখানে বাবা মা দুজনেরই হাত থাকতে হবে। উপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বোঝান করুন। ফুল মুভি দেখতে চাইলে আমাদের অ্যাপসে গিয়ে দেখতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আমার ফেসবুক আইডির লিঙ্কও আশেপাশে কোথাও পেয়ে যাবেন, একটু ফলো দিয়ে আসে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।